এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও তার মিত্র আমেরিকার ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট আমাদেরকেও স্পর্শ করতে শুরু করেছে। জ্বালানির জন্য দীর্ঘ লাইন, আতঙ্ক, সরকারের সংকোচন নীতি। এই সংকট উত্তরণের উপায় হিসেবে নানামুখী পদক্ষেপ আলোচনায়। দীর্ঘ বছরেও কেন টেকসই জ্বালানির নিশ্চিত করা গেল না? আমদানি নির্ভর জ্বালানির দিকে কেন ঝোঁক? এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্বাগত জানাচ্ছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ডিন এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এজাজ হোসেন এবং বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি ডক্টর এজাজ হোসেনকে দিয়ে শুরু করতে চাই। আমি একদমই সাদামাটা প্রশ্ন করতে চাই, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, বিশ্ব প্রেক্ষাপট এবং বাংলাদেশের অবস্থাটা কোন দিকে যাচ্ছে? বিশ্ব প্রেক্ষাপটটা বলা একটু কঠিন, কারণ হচ্ছে যে আমরা প্রথমে যেটা ভেবেছিলাম, যেটা কথাটা বলা হচ্ছিল 4 সপ্তাহের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। সেই সময় আমরা ভেবেছিলাম যে ইরানের এই আমেরিকা যেরকম একটা অ্যাট্যাক করবে, এটা উইথস্ট্যান্ড করার তাদের ক্যাপাসিটি নাই, থাকবে না। কিন্তু দেখা গেল ইরানের নানামুখী তারা পদক্ষেপ নিয়ে রেখেছে আগের থেকে, সক্ষমতাও আছে এবং নানামুখী মানে তাদের যে ওয়ার স্ট্র্যাটেজি যেটা বলি, এটা খুবই সুন্দর। এত সুন্দর যে তারা প্রথম দিকে মার খেয়েছে, কিন্তু এমন হয়েছে যে আমেরিকা ভেবেছে তাদের নেভি আর এয়ারফোর্স নষ্ট করে দিয়েছে, সব শেষ। কিন্তু এতগুলো যে ড্রোন এতগুলো যে মিসাইল এবং এটা লুকানো, হ্যাঁ 100টা জায়গায় তারা লুকিয়ে রেখেছে, এগুলো তো ইমিডিয়েটলি ওইভাবে ধ্বংস করা যায় না। সো ওদের একটা বড় ক্যাপাবিলিটি রয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারা যুদ্ধটাকে এখন পুরা মিডল ইস্টের ওই জায়গাটায় যেখান থেকে আমাদের জ্বালানি মুভমেন্ট হয় সেইখানে নিয়ে গেছে। তো এখন দুটো জিনিস, একটা হচ্ছে যে যতখানি ক্ষয়ক্ষতি হয়েছে সেইটাও কাটিয়ে উঠতে আপনার সম্পূর্ণ মিনিমাম 1 বছর লাগবে। হ্যাঁ, যদি আজকেও থেমে যায় 1 বছর লাগবে, তার মানে ওর একটা রেশ রয়ে যাবে। ওইটা গেল ইয়েতে। আর এই মুহূর্তে যেটা হচ্ছে যে জাহাজগুলা মুভ করতে পারছে না। এখানে অনেক রকম কথা আছে, ইরানকে ট্যাক্স দিতে হচ্ছে, টোল দিতে হচ্ছে, এই সেই করে কিছু কিছু আসছে, কিছু কিছু আসছে না। আবার ওই দিকে আমেরিকাও চেষ্টা করছে যে প্রণালীটাকে খুলে রাখার। তো সবগুলার এফেক্ট দুটো, একটা তো সাপ্লাই আর একটা হচ্ছে প্রোডাকশন কস্ট। তো কস্টের যে ইয়েটা ঝামেলাটা, এইটা তো ধরেন আমরা ধীরে ধীরে এটা বুঝতে পারবো এবং এটা যুদ্ধ থেমে গেলেও এটার রেশ অনেক দিন থাকবে। সাপ্লাইয়ের ব্যাপারটা হবে যে ঠিক আছে চলে গেছে, তখন যেখান থেকে সাপ্লাই আসবে। কিন্তু আমি যেটা বললাম যে কিছু কিছু ফ্যাসিলিটি এইটা ভালোভাবে ড্যামেজড হয়ে গেছে এবং যেহেতু যুদ্ধ এখনও থামে নাই এবং ইরানকে আমেরিকা বলেছে ইরানের ওদের এনার্জি ফ্যাসিলিটি অ্যাটাক করবে, ইরানও বলেছে যে ওই আশেপাশে সব দেশের আমরাও এনার্জি ফ্যাসিলিটি। তো এটার থেকে যে কোথায় দাঁড়াবে, এটা যদি একটা চরম পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু যেই সব দেশ আমাদের মতো যারা আমদানি নির্ভর সাংঘাতিক, এটা একটা মোটামুটি বিভীষিকাময় সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। দেখেন, আমরা সবসময় বলছি যে ওই প্রণালী দিয়ে ওয়ার্ল্ডের 20% জ্বালানি যায়। তো 20% তো অত সিরিয়াস কিছু না, কিন্তু এশিয়ার জ্বালানি ওখান থেকে লিকুইড জ্বালানি 50%, 50% আসে। আর আমাদের মতো দেশ, আমরা ফিলিপিন্স, আমাদের 80% ওখান থেকে আসে। তো যেখান থেকে আমাদের 80% এই এত ইম্পর্ট্যান্ট যে জ্বালানিগুলো আসে, সেখানে যদি একটা ডিসরাপশন হয়, তাহলে তো বুঝতেই পারছেন যে কত সাংঘাতিক একটা সিচুয়েশন। তবে এগেন এইটার মাত্রা আমরা আর কিছুদিনের মধ্যে বুঝবো। কারণ আর এই সপ্তাহটা যে আমেরিকা যখন ট্রুপস নিয়ে এসেছে, তারা অ্যাটাক করবে কি করবে না, এগুলোর উপরে অনেকখানি নির্ভর করবে। সিচুয়েশন খুব খারাপ হতে পারে,
আবার দেখা যায় মাঝে মাঝে তো দেখা যায় না ঠিক আছে একটা, কারণ আবার ওইদিকে ইয়ে হচ্ছে পাকিস্তান অন্যান্য মুসলিম দেশরা ইনভলভ হয়েছে ইরানকে বোঝানো যে এটাকে আমরা, কারণ সব শুধু তো দেশের ইরানকে বোঝালে হবে না, না, ইরানকে বোঝানো যে তুমি এই প্রণালীটাকে কেন বন্ধ করছো। হ্যাঁ, ইরান তো ওরা তো মরিয়া, তো ওরা তো ওই কথাটা শুনতে চাচ্ছে না, তুমি যুদ্ধ করো, ওরা তো মানা করছে না যুদ্ধ করতে, তো তুমি এটা বন্ধ করে রেখেছো কেন, কিন্তু আমরাও এফেক্টেড হয়ে যাচ্ছি। তো ওইটা জানি না, ওইটা সহজে তো ইরান বুঝতে চাবে না, কারণ ওরা তো ডেসপারেট যেটা বলে। হ্যাঁ, তার তো আসলে কিছু করার নেই এখন, তার বলে না ইংলিশে নাথিং টু লুজ, ওদের মানে দে হ্যাভ লস্ট এভরিথিং অলমোস্ট, সো দে হ্যাভ নাথিং মোর টু লুজ এক্সেপ্ট দ্যাট তারা শত্রুকে কিছু আঘাত করে দিতে পারবে। হ্যাঁ, বাট এই আঘাতটা তো ওয়ার্ল্ডের যে এনার্জি সিস্টেম যেটা বলি ওইটার উপরে পড়ছে, এবং এশিয়া সাংঘাতিকভাবে ভিকটিম হচ্ছে, কারণ আমরা ওদের ওই প্রণালী দিয়ে যেটা যায় তার বেশিরভাগই ডিপেন্ডেন্ট আমরা হচ্ছে ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, থাইল্যান্ড, আমরা এই সাউথ কোরিয়া, আমরা যেরকম দেখেন আবার কথা আছে যেরকম জাপানে তো খুব ডিপেন্ডেন্ট 100%, কিন্তু দেখেন জাপানের দে হ্যাভ হোয়াট ইজ কল, যে ওদের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, স্টক পাইল যেটা বলে, ওরা 200 থেকে 220 দিনের স্টক পাইল আছে। তার মানে দেখেন 100 দিন যদি এটা যুদ্ধও চলে ওদের কিছু ওরা ফিলই করবে না, 100 দিনের পরে ওরা একটু চিন্তা করবে, বাট 220 দিন পর্যন্ত ওরা, আমাদের দেখেন কিছুই ছিল না, খুব অল্প আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ ছিল না। সেই আলোচনায় যাব, আমি একটু নাজবুল হকের কাছে জানতে চাই এখন পর্যন্ত পরিস্থিতিটা কি দেখছেন। আসলে যুদ্ধটা তো 28শে ফেব্রুয়ারি শুরু হলো, তো প্রথম 4-5 দিন মানে 3-4 তারিখ পর্যন্ত এটার তেমন কোনো ইম্প্যাক্ট মানুষের মনে বা মার্কেটে আসেনি। তো আস্তে আস্তে এটা ধীরে ধীরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু কথা হচ্ছিল যে আরব দেশ থেকে তেল আসে, আরব দেশের যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের কি অবস্থা হবে। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ একদিন আপনাদের এই মিডিয়া, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া একটা তথ্য জোগাড় করলেন আপনারা যে বাংলাদেশে কত দিনের তেল মজুদ আছে। তো এই তথ্যটা যেদিনই প্রচারিত হলো ওই দিন থেকে প্যানিক শুরু হয়ে গেল মানুষের ভিতরে, যে তাহলে তো তেলই নেই। যেমন ওই দিন বলা হয়েছিল ডিজেল আছে মাত্র 14 দিনের, 14 দিন, হ্যাঁ, আর অক্টেন আছে 28 দিনের, পেট্রোল আছে 34 দিনের। তো মানুষ ভাবতে লাগলো যে 14 দিনের তেল, 28 দিনের তেলে আমরা আর তেল পাবো কই, এরপরে তেল শেষ হয়ে যাবে। মানুষের তো এটা ধারণা নাই। আসলে তেল আমাদের ডিজেলের স্টোরেজ সক্ষমতা হলো 6,24,000 টন। ওই তথ্যটা সঠিক ছিল কিনা? হ্যাঁ, তথ্যটা সঠিক ছিল। আপনি ধরেন এইগুলা কি হয়, আপনার তেল যা স্টোরেজ আছে এটা থেকে সাপ্লাই হতে থাকে, আবার ঠিক বিদেশ থেকে যে জাহাজ 8টা-10টা পাইপলাইনে দাঁড়িয়ে আছে এগুলো আনলোড হতে থাকে, ওই দিক দিয়ে স্টোরেজ আনলোড হচ্ছে টু দ্য ডিপো, আর এই জাহাজ আনলোড হচ্ছে টু দ্য স্টোরেজ। তো এই হিসাবটার পাবলিকের জানা নাই, এই জন্য তো আপনার পাবলিকের ভিতরে এটা আতঙ্ক ছড়িয়ে গেল। যেদিন আতঙ্ক শুরু হলো তার থেকে 4 দিন পরে গিয়ে গভর্নমেন্ট আপনার রেশনিং করলো, মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, কার জিপ 25 লিটার, এরকম 20 থেকে 25 লিটার। যেদিন আতঙ্কটা শুরু হয়ে গেল ওই আপনার ইসের আগে, এই যে রেশনিং করলেন তার আগের 3 দিনে ভাই 8-9 দিনের তেল নিয়ে গেছে। সাধারণ যে বেচা কিনা আমাদের একটা পেট্রোল পাম্পে যদি 10,000 লিটার মানে পার ডে ইন অ্যান অ্যাভারেজ থাকে ±10-20%, কিন্তু দেখা গেছে ওই 3 দিনের 7 দিনের তেল নিয়ে গেছে। সরকারের মাথা খারাপ হয়ে গেলো যে এটা কি, তখন ওনারা এই রেশনিংয়ে গেলেন। ওইটা কি আপনাদের একদম তথ্য আছে না? একদম ভালো তথ্য আছে, ওকে। তো এখন গভর্নমেন্ট তো নকটা করছে কখন, যখন দেখছে তার ডিপগুলো সব খালি হয়ে গেছে। এটা কেন হলো? তো তখন আমাদেরকেও কোম্পানিগুলো থেকে বলতেছে কী ব্যাপার আপনার পাম্পে এত সেল করতে, আরে ভাই পাবলিক যাচ্ছে আমি তো তাই দিচ্ছি। এদিক দিয়ে তো মিডিয়া সমানে ওই যে তেল নাই, তেল স্টোরেজ, এগুলো বলা হচ্ছে। গভর্নমেন্টের ভুল হয়েছে, আমাদের সাথে যেহেতু একটু ডেকে আলোচনা করতো, আমরা পাবলিককে বুঝাইতাম যে ভাই এই স্টোরেজটা তো সবসময়ের জন্য না, এটা সবসময় এরকমই থাকে, কিন্তু এটা আবার আস্তে আস্তে ফিল হচ্ছে, এটাতে আপনার ঘাবড়ার কিছু নেই। কিন্তু ওনারা আমাদের সাথে বিশিষ্ট নিয়ে ডিসকাস করেননি, মিটিং করেননি, ডাকেননি। তো যাই হোক, এরপরে তো করলো, আপনার রেশনিং করলো। মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার। এখন মোটরসাইকেলের 2 লিটার শুনতে খুব কম মনে হচ্ছে, কিন্তু জেনারেল যারা মোটর বাইকার তারা কিন্তু 2 লিটার এনাফ।
এক সপ্তাহ সাধারণত। সাধারণ লোকের, but আমাদের কিন্তু রাইডার হ্যাঁ, আছে। কিন্তু রাইডারের জন্য প্রবলেম। আর আমাদের যেটা প্র্যাকটিস, আমি আমার পাম্পের কথা বলতেছি, ডেইলি 11 থেকে 14,000 লিটার আমার শুধু মোটরসাইকেল সেল। ওখানে আমরা কি দেখছি, 100 টাকা 200 টাকা। মোটরসাইকেলটা কিন্তু সাধারণত লিটারের তেল কম নেয়, 100 টাকা 200 টাকা। ওকে, সরকার নানাভাবে চেষ্টা করছে পরিস্থিতিটা স্বাভাবিক রাখার জন্য, যেমন স্কুল অফলাইন এবং অনলাইনে করার কথা ভাবছে, সরকারি অফিস দু একদিন কমিয়ে হোম অফিস করা যায় কিনা, এই পদক্ষেপগুলি সরকার নিচ্ছে, কি মনে করছে? এইসব ধরনের পদক্ষেপ কিন্তু পৃথিবীর আরও অনেক দেশই নিচ্ছে। এটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে আপনার প্রবলেমটা কত গভীর, কোথায় যাচ্ছে, এবং আসলে যে তেলটা যে আসবে, হ্যাঁ, সেটা কবে আসবে, এর মধ্যে আপনি ম্যানেজ করতে পারবেন নাকি। তো এটা সাধারণত করা হয় যখন দেখা যায় যে আমার ওই মানে ইনপুট আর আউটপুটের যখন নাম মিলে, তাহলে অবশ্যই তাদের হিসাবে দেখা যাচ্ছে তাদের কিছু করা দরকার। এমনিও দরকার, কারণ হচ্ছে দেখেন আমি যেটা বললাম কস্টের ব্যাপার, হ্যাঁ, আমার যদি এই একটা হিসাব দেখা যাচ্ছে কেউ যে আমাদের এই জুন পর্যন্ত নাকি $5 বিলিয়ন বেশি খরচা হয়ে যাবে যদি আমরা যেভাবে আছি সেইভাবে চলি। তার মানে আমরা যদি এখানে যদি কম খরচা করি, হ্যাঁ, তো আপনাকে এখানে যেটা ম্যানেজ করার ব্যাপারটার সাথে আরেকটা জিনিস আছে যে খরচাটা কমানো। কারণ আমাদের তো এটা ইম্পোর্টেড এবং আমার ডলার যাচ্ছে, আমার ডলারে তো অসুবিধা আছে, তো আমরা তো ওইভাবে খরচাটা করতে পারি না, তো আমাদের খরচাটা কমাতে হবে। আমার যদি $100 ব্যারেল তেল থাকে এবং সেটি 200 হয়ে যায় এবং আমি আমার কনজামশনটা যদি অর্ধেক করে দিতে পারি, তাহলে আমি ঠিক রইলাম। হ্যাঁ, এখন আমার যেই কাজটা করা দরকার সেটা যদি বিঘ্নিত হয় তাহলে অবশ্যই ওইটার একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, এখন এখানে যেসব জিনিস করেছে তাছাড়াও আমি মনে করব যে রাস্তায় যে গাড়ি টাড়ি চলছে এগুলোর ব্যাপারেও কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। হ্যাঁ, ওনারা যেটা অনলাইন অফলাইন ক্লাস এবং অফিসে করেছে, যেরকম সিঙ্গাপুর এবং দিল্লিতে বেশ ভালোভাবে কাজ করেছে, সেটা হচ্ছে নাম্বার প্লেট। হ্যাঁ, ওই যে নাম্বার প্লেটে জোর বেজোর, হ্যাঁ, যেমন একদিন শুধু জোর সংখ্যা চলবে, আরেকদিন বেজোর, তাহলেই কিন্তু আপনার হাফ হয়ে গেল আপনারা। এবং হাফ হয়ে গেলে শুধু যে ওগুলা বসে আছে সেটা একটা, আরেকটা হচ্ছে কনজেশন, যেটা জ্যাম কমে যায়। জ্যাম কমে গেলে আমি তো মনে করি বাংলাদেশে ঢাকা শহরের যে জ্যামই অর্ধেক তেল জ্যাম খায়। আমার গাড়ি আমি জানি তো, আমার জ্যাম না থাকলে আমার গাড়ি অনেক বেশি কিলোমিটার চলে, প্লাস ওই যে যতক্ষণ জ্যামে বসে আছে 1 ঘন্টা 2 ঘন্টা তখনও তেল খাচ্ছে। জি, আমি যদি এই ক্ষেত্রে আপনাকে একটু সাপ্লিমেন্ট করি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই পরিবারে 4-5 জনের যে সদস্য, তাদের জন্য প্রত্যেকের জন্য এক একটি গাড়ি তারা ব্যবহার করেন, সেখানে তো কিংবা গাড়ি আসা যাওয়া করছে কন্টিনিউয়াসলি। আবার দেখা গেল যে সরকারি কর্মকর্তারা একই এলাকায় থাকছেন, এক একজনের জন্য এক একটি গাড়ি যাচ্ছে। আচ্ছা, বেসরকারি প্রতিষ্ঠানেও তেমনি করে। এই ক্ষেত্রে রেশনিংটা কি হতে পারে বা সিস্টেমটা কি হতে পারে জ্বালানি সাশ্রয়ের জন্য? আমি ঠিক মনে পড়ছে না কোন দেশে, বাট ওখানে যেটা করেছে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনমাস, যে গভর্নমেন্টের কন্ট্রোলে যারা আছে, এইসব জায়গায় 30% তাদের অ্যালাউয়েন্স পার ডে, তার এক একজনের জন্য 30 লিটার অ্যালাউড। হ্যাঁ, ওদেরকে এখন 20 লিটার দেওয়া হবে, তাহলে 30 লিটার আপনার সেভড হয়ে গেল। এই পদক্ষেপটা কিন্তু অনেক আগে থেকে আমাদের দেশে এটা নেওয়া হয়েছে, বা অনেকবার নেওয়া হয়েছে এবং অনেক দেশে নেওয়া হয়। তাহলে আপনি সরকারি যাদেরকে আপনি কন্ট্রোল করতে পারি, তারপরে যেন ব্যাংকস ট্যাঙ্কস, ওখানেও আপনি যদি নোটিশ দেন তাহলে কন্ট্রোল করতে পারেন। দেখেন, আমি যদি একটা জায়গা যেখানে আমি গাড়ি নিয়ে গেলাম, আমি যদি হেঁটে যাই তাহলে আমার তো জিরো ওইটুক, ঠিক আছে। আমি যদি ওটা না নিয়ে আমি যদি ইউজ করি, কি বলে রিক্সা, কিংবা এখন তো রিক্সার তাহলে ওখানে ইলেকট্রিসিটি খরচা হচ্ছে, বাট আমার ওখানে তেলটা পাচ্ছে। তো ইলেকট্রিসিটির তুলনায়, তেলের তুলনায় ইলেকট্রিসিটি এফিসিয়েন্সি ডাবল। সো ওটা ভালো ইলেকট্রিক ভেহিকেল। দেখেন চায়না, ওদের প্রবলেম, এই যে প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমের অনেক অংশে ওরা এফেক্টেড হচ্ছে না, কারণ ওদের এই 3 বছরে 30% হয়ে গেছে তাদের ইলেকট্রিক ভেহিকেল। আমরা কিন্তু ওই পড়ে আছি ওখানে। ইতিমধ্যে পাকিস্তান এই গত 2 বছরে ওদের রিনিউয়েবল এনার্জি ওরা এমনভাবে বাড়িয়েছে যে 2 বছরে যে ওদের এই এলএনজির ইম্পোর্ট $5 বিলিয়ন এলএনজি ইম্পোর্ট কমে গেছে। এবং ওদের হাতে চুক্তি করা আছে তো
লং টার্ম। ওদের হাতে এত এলএনজি এখন, ওরা এখন অন্য দেশ খুঁজছে, কারণ এগুলো না বিক্রি করলে তো ওদেরকেই দিতে হবে, হ্যাঁ, মাসুল দিতে হবে, তো ওরা খুঁজছে। তো আপনি যদি এরকম ধরনের এক্সাম্পল দেখেন, হ্যাঁ, পৃথিবীতে এক এক দেশ এক এক রকম করে করছে। তো এটা হচ্ছে যে আমাদের দেশের, হ্যাঁ, আর্থসামাজিক এবং মানুষের যেসব চিন্তাধারা আছে ওগুলাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে কোনটা খাটবে কোনটা খাটবে না ওইভাবেই আমাদের করা উচিত। আমাদের দেশে কিন্তু ওই যে লোকদের বলা যে লাইট অফ করো, করো, এগুলো খাটে না, লোকরা করে না কিছু, হ্যাঁ। তারপরে রাত্রে বলে লাইট, এই যে দোকান থেকে লাইট অফ করা, এগুলোও খাটায়। তো আমাদেরকে এই অনেকগুলো মেজার আছে, এগুলো সারা ওয়ার্ল্ডে যেগুলো এগুলো ফলো করে। আপনি যেটা বললেন যে এরকম 10-15টা আছে, এর মধ্যে আমাদেরকে 4-5টা চুজ করবে যেটা, এবং ওটাকে ভালোভাবে যেন এটা অ্যাপ্লাইড হয় ওই দিকে লক্ষ্য রাখতে হবে। জি, জাস্ট করে দিলেই আমরা একটু নাজমুল হকের কাছে যাই। জনাব নাজমুল হক, 28শে ফেব্রুয়ারির আগে যে পেট্রোল পাম্পের সংখ্যা যা ছিল এখনো তাই আছে, গাড়ির সংখ্যা হয়তো কিছু বেড়েছে, কিন্তু এখন যে ক্রাইসিসটা, আমরা যে দীর্ঘ লাইন দেখছি, এটার কারণটা কি? আবার আপনাদের তেলের সাপ্লাইটা বা জ্বালানির সাপ্লাইটা তো সরকার একেবারে কমিয়ে দেয়নি। আপনি মূল জায়গাতে আগে ফোকাস করতে হবে। জ্বালানিটা কে খায় বা কে নেয়? ভোক্তারাই তো নিচ্ছে। তো এই ভোক্তাদের যে জ্বালানিগুলো নিচ্ছে সেটা দিচ্ছে কে? আমি দিচ্ছি। আমাকে অ্যালটমেন্ট কে দিচ্ছে? সরকার দিচ্ছে। এখন আপনি যদি সবসময় প্রতিদিন চালিয়েছেন 2 লিটার, 1 লিটার বা 200-100, রাইডার যারা চালায়, আমি মোটরসাইকেলের কথা বলছি, রাইডারিং শেয়ারিং যারা করে তারা সর্বোচ্চ 400 টাকা, এবং যেদিন 400 টাকার তেল নিচ্ছেন উনি, ওই দিন পরের দিন উনি বিকালের আগে আর তেল নিচ্ছেন না। তো এখন আপনি ট্যাঙ্কি ফুল কেন চান? এখন আমি 10 লিটার কেন চান? একটা মোটরসাইকেলের ট্যাঙ্ক ক্যাপাসিটি নতুন যেগুলো, এগুলো 19 লিটারের নিচে নেই, আর যেগুলো আগের এগুলো 11 থেকে 13 লিটার। তা আপনি কেন এখন এগুলো ভরতে চাচ্ছেন? আচ্ছা, শুধু ভরেই তো খান্ত হচ্ছেন না, ভরে যাচ্ছেন 2-3 ঘন্টা পরে আবার আসছেন, আপনি কি তেলটা কোথায় রাখলেন? আপনি এই তেলটা কোথায়? এটা নিশ্চয়ই আপনি স্টোরেজে গেছেন। আপনি তাহলে এই চাহিদাটা কে মেটাবে? এই চাহিদা পৃথিবীর কোনো দেশে কোনো সরকার মেটাতে পারবে না, কারণ এইটা তো বৈশ্বিক সমস্যা, এটা শুধু আমাদের বাংলাদেশের সমস্যা তো না। এই এখন চাইলে তো আপনি তেল টানতে পারছেন না। এই যে গভর্নমেন্ট এখন তেলগুলো সাপ্লাই করতেছে, এইগুলো 120 উপরে কিনা ডলার, অথচ এটা 62, 63, 65 পর্যন্ত রেট ছিল এই যুদ্ধের আগে। তো এখন যদি পাবলিকের যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী যদি সরকার আমাদের কাছে দেয় আর আমরা যদি ভোক্তাদের কাছে দেই, 14 থেকে 15 দিন ফিনিশ, তখন তো আপনার দেশটা উৎসন্ন হয়ে যাবে। আপনি ফিলিপাইনের দিকে আপনি বলছেন যে শুধু ভোক্তারা বা যারা রাইডার আছে তারা হলো যে তেল একবার নিয়ে আবার আসতেছে, তারা প্রিজার্ভ করতেছে। আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি সারা দেশে যে পেট্রোল পাম্প মালিকরাও তো বিভিন্ন জায়গায় তেল সরিয়ে রাখছে, জ্বালানি সরিয়ে রাখছে, সেগুলি আবার উদ্ধার হচ্ছে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি আমার ক্লারিফাই করার একটা সুযোগ তো পেলাম। আপনি আজকে প্রায় অলমোস্ট 25-26 দিন হয়ে গেছে যে গভর্নমেন্ট প্রতিটা জেলায়, প্রতিটা শহরে 1-2 না, সাফিসিয়েন্ট ম্যাজিস্ট্রেট দিয়েছেন, মোবাইল কোর্ট পরিচালনা করতেছেন। এরপরে ওনারা ডিবি পুলিশ নিয়োগ করেছেন, প্রত্যেকটা পাম্পে যাচ্ছে, কি উঠাইছেন, কি বিক্রি করছেন, ট্যাঙ্কি দেখি কত, আপনি স্টোরেজ খাতা দেখি, ওই ডিসপেন্সারি ইউনিটের মিটার দেখি। এরপর সর্বশেষ আপনারা একজন করে অফিসার ট্যাগ করেছেন, ওনারা দিনের মধ্যে 4-5 বার যাচ্ছে। এমনকি তেলের গাড়িটা কখন আসবে, আসলে পরে উনি দাঁড়িয়ে থেকে এটা আনলোড করতেছেন, সব দেখতেছেন। কয়টা পেয়েছেন এ পর্যন্ত? ফরিদপুরে 2টা, গাজীপুরে কালকে পেয়েছেন 1টা, আর চিটাগাং এলাকায় দিয়েছেন পেয়েছেন 2টা। 3,000+ মাইলস পেট্রোল পাম্পের মধ্যে এই 25 দিনে পেয়েছেন 3টা। বিচ্ছিন্ন ঘটনা তো সব জায়গায় আছে, সরকারি দপ্তরে আছে, অন্য অন্য সেক্টরে আছে, সব জায়গায় আছে। তো বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে। আমরা অ্যাসোসিয়েশন থেকে কী বলেছি, এজাজ ভাইও ছিলেন ওই দিন, আমি কয়েকটা চ্যানেলে আমি বলেছি, আমাদের অ্যাসোসিয়েশন থেকে স্পষ্টভাবে গত 10 দিন যাওয়ার বলে যাচ্ছি, বিবৃতি দিয়েছি, সরকারকে বলছি যে কোনো পেট্রোল পাম্প বা কোনো লাইসেন্সধারী ব্যবসায়ী যদি এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাকে জরিমানা, জেল উভয়দণ্ড দিবেন এবং তার লাইসেন্স সাসপেন্ড করবেন, এবং সেখানেই ক্ষান্ত হবেন না, মিডিয়াতে তার চেহারা, তার ফার্ম, তার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা দিয়ে দেবেন। কই করলেন না তো, করলেন না মানে এটা কি পাননি আপনি? তো যদি আপনি ওইটাকে না, আমাকে একটু শেষ করতে দেন। ওনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে গভর্নমেন্ট, আমার তো ক্ষমতা নেই ওনার বিরুদ্ধে। আমি কি করতে পারি? তার মেম্বারশিপ সিজ করে দিলাম, এর বাইরে তো আমার কিছু করার আছে কি? নাই তো। কিন্তু এখন আপনাদের সরকারের উচিত
যে যেটা করলে এই সিচুয়েশনটা নিয়ন্ত্রণে আসবে। আমি যদি আমার আগামী 5 বছর কি করব এই আলোচনা যদি এখন করি, তাহলে এখনকারটা আমি আগে থামেন না রে ভাই। কারণ এই যে এজাজ ভাই বলতেছেন এই কথাগুলো তো ওনারা 10 বছর যাবত বলতেছেন। আপনারা কেন স্টোরেজ ক্ষমতাটা এতদিন বাড়াননি? আজকে জাপানের মতন বাড়াইতেন, জাপানের মতন না বাড়ান। আপনি 6,24,000 টন ডিজেল স্টোরেজ ক্যাপাসিটি, 54,000 টন অক্টেনের ক্যাপাসিটি, 38,000 টন পেট্রোল ক্যাপাসিটি, এগুলো 10 গুণ করেন না। ওগুলি করতে তো আপনার বিদেশের থেকে লোক আনতে হয় না। আপনি স্টিল প্লেট কেনেন, ট্যাঙ্কি করেন, এগুলো সব ওভারহেড ট্যাঙ্ক কেন করেন নেই? ওনারা তো এই যারা বিশেষজ্ঞ, ওনারা এই কথাগুলো 10-15 বছর যাবত বলতেছেন। তো ওগুলো তো 15 বছর শুনেন না। এখন বললে আপনি যখন শুনবেন ততদিনই তো তেল শেষ। আমরা যে বলতেছি এই জন্যই তো বলছি আমাদেরকে যে আমাদের সাথে কথা বলে নাই তোনারা। আমরা যদি বলতাম, আমাদের সাথে ডাকতো, ওই যেদিন 2 লিটার করছে আপনার কি বলে রেশনিং করছে, ওই দিনই বলতাম যে আপনার রেশনিং করলেই তো হবে না। একটা লোক বারবার যদি আসে কী করবেন? এটা আপনি একটা সিস্টেমে আসেন, আপনি যাই করবেন। এখন আবার শুনতেছি এই কাট করবে, ওই কাট করবে। আরে ভাই, কাট করেন, আপনার তোকে মানা করে নাই, কিন্তু আপনি ইমিডিয়েট যে কোনো একটা মেজার নেন। তা জেলার প্রশাসক গভর্নমেন্টের প্রতিনিধি না প্রত্যেকটা জেলায়? অবশ্যই ওনারা নিতে বললে ওনারা জালের মতো কেন নিচ্ছেন না? কেন নিতে পারেন না এতদিন? আপনারা খালি খুঁজেন পাম্প মালিক। তো পাম্প মালিক আমাদের বলেন, আপনি আমাদের পাম্পের চাবি যা আছে সব সরকারকে দিয়ে দিই, ওনারা তেল বিক্রি করুন। আমাদের যতদিন এই ক্রাইসিস না যাবে আমাদের কমিশন দরকার নাই, আপনারা চালান পাম্প। আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন না, আমাদের পাম্পের স্টাফদেরকে মারধর করবে, মালিকরে মা বাপ তুলে গালিগালাজ করবে। কই, আপনারা তো কোনো নিরাপত্তা দিচ্ছেন না। তাহলে শুধু খালি পাম্প মালিকদেরই দোষ, আর কেউ দোষ নেই? আমি একটু ডক্টর এজাজ হোসেন, আমরা যেটা জানি, যা বাস্তবতা, যেটা পেট্রোল এবং অকটেন তো বাংলাদেশে উৎপাদন হয়, তো হওয়ার পরেও কেন এই ধরনের আপনার শঙ্কা, যেটা আমাদের নাজমুল হক যেটা বললেন যে মারধরের ঘটনা ঘটতেছে, মানুষের ভিতরে শঙ্কা কাজ করতেছে, আতঙ্ক বিরাজ করছে, একই লোক এসে বারবার লাইন ধরছে, রেখে আসতেছে, সেটাও তো আবার ঝুঁকিপূর্ণ। দেখেন, আমরা কিন্তু প্রথম দিকে যখন এটা বলা হলো যে ওই যেটা বলছেন যে এতদিন ওদের মজুদ আছে, এটা আছে, আমি খুব শঙ্কিত ছিলাম ডিজেলের ব্যাপারে। কারণ কি, ডিজেল আমাদের 4 মিলিয়ন টনের কাছাকাছি লাগে, আর এটা হচ্ছে 1 মিলিয়ন টনেরও নিচে, পেট্রোল আর দুইটা মিলে তার মানে 4 গুণ। হ্যাঁ, তো যেটা অনেক বড় এবং বেশিরভাগই ইম্পোর্ট হলে সেখানেই তো ক্রাইসিস হবে, ঠিক না? সেখানে আমি দেখছি যে সেখানে ক্রাইসিস হচ্ছে না। তাহলে এই পেট্রোল অ্যান্ড অকটেনের মধ্যে কিছু একটা ভূত ঢুকে গেছিল। হ্যাঁ, এই সময়ের মধ্যে এর মধ্যে, কারণ সেই ভূতটা কি? সেই ভূতটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ বার করা খুব ডিফিকাল্ট। এর মধ্যে অনেক তথ্য লাগে, অনেক তথ্য থেকে অ্যানালিসিস করলে পরে বার হবে হয়তো, বাট উনি অনেক কিছু বলেছেন যে ওরা বারবার নিচ্ছে। প্যানিক, অফকোর্স একটা ছিল প্যানিক, যে উনি যেটা বললেন প্যানিক বাইং যদি হয়, হ্যাঁ, তাহলে তো থাকবে না, আপনি খালি হয়ে যাবে সবসময় খালি হলে এটা একটা কন্টিনিউ, এই প্যানিকগুলো এটা হচ্ছে কন্টিনিউয়াস প্যানিকের মধ্যে থাকছে, যে কখনোই এটা আর এই লাইনটা আর কমছে না। হ্যাঁ, কারণ এইটাই তো এইখানে যেটা দরকার, আমি যেটা লক্ষ্য করেছিলাম আগে, যে এই যে ক্যাটেগরি, যে আমি মোটরসাইকেলের কথাই বলি মেনলি, এবং গাড়িরও, আমার ওখানে একটা যে পাম্প ছিল, আমি প্রায় দেখতাম মানে নর্মাল টাইমে যে কি বলে মোটরসাইকেলের লাইন হয়ে যেত। হ্যাঁ, এবং আমি দেখতাম যে ওখানে মোটরসাইকেল অনেকে বলে, আমার তো প্রায় 20 মিনিট আধা ঘন্টা, এমনি নর্মাল টাইমে অনেক পেট্রোল পাম্পে এরকম, আমি গাড়িরও লাইন দেখেছি। হ্যাঁ, এরকম হয়ে যেত। তার মানে আমাদের যেটা সিস্টেমটা ছিল, এটা ছিল টায়, মানে মোটামুটি এক্সেস ছিল না, টায় ছিল। এখন আমি আপনাকে একটা ম্যাথামেটিক্যাল আমরা যেটা ফর্মুলা বলি, যেমন একটা রোড ধরেন, একটা রোডে গাড়ি যাচ্ছে, হ্যাঁ, গাড়ি যাচ্ছে, জ্যাম হয় না। হ্যাঁ, কিন্তু হঠাৎ আপনি দেখলেন একদিন সাংঘাতিক জ্যাম। হ্যাঁ, অনেক জ্যাম। হ্যাঁ, কিন্তু একই রোড, একই নাম্বার অফ গাড়ি, একই লোক যাচ্ছে, জ্যাম হলো কেন? দেখবেন সেখানে হঠাৎ সেদিন বৃষ্টি হচ্ছে। তাহলে দেখেন, আপনি তো অবশ্যই আপনি বুঝবেন তো যে অবশ্যই বৃষ্টি হলে জ্যাম হতে পারে, কারণ গাড়িগুলো ঠিক রেটে চলছে না, করছে না। সো এইখানে যেটা পুরো সিস্টেমের যতগুলা আমরা বলি প্যারামিটার, যেগুলো এটাকে কন্ট্রোল করে, যে কী রেটে দিচ্ছে এটার মধ্যে উলটপালট হয়ে গেছে। এটার উলটপালটের মধ্যে অনেকগুলা দিয়েছে এক্সাম্পল, আমি বিশ্বাস করি সবগুলোই কারেক্ট। হ্যাঁ, প্যানিক হয়েছে, তারা বেশি কিনেছে। হ্যাঁ, তারপরে হয়তো আমার যারা পেট্রোল পাম্পে তারাও একটু টায়ার্ড হয়ে গেছে, তারাও কম দিয়েছে। আমি দেখছি যে এক জায়গায় দেখলাম যে ও এরকম করে দিচ্ছে, তারপরে ও টাকা বার করছে, টাকা দিচ্ছে, করছে, চলে যাচ্ছে। হ্যাঁ, তো
এই যে এই রেটটা যেটা মানে যেই রেটে দেওয়ার কথা এগুলোর মধ্যে প্রবলেম ছিল। তারপরে আমি আপনারাও শুনেছেন নানাবিধ গল্প শুনেছি আমরা এখানে, হ্যাঁ, যে কেউ বাসায় স্টোর করছে, এখানে স্টোর করছে। তো এই সবগুলা যদি আপনি কাউন্ট করেন, হ্যাঁ, আপনি আমলে নেন, তাহলে আপনার ক্রাইসিস অবধারিত। আচ্ছা, Crisis অবধারিত। নাজমুল হক, আমরা তো মানে সাধারণত আমরা জানতাম যে ম্যাক্সিমাম গাড়ি, বেশিরভাগ গাড়ি হলো আপনার গ্যাসে চলে, কিন্তু এখন আমরা দেখছি যে মানে পেট্রোল পাম্পে, তেলের পাম্পে হলো গাড়ির দীর্ঘ সারি। আর যারা গ্যাস, এটা 5 বছরে এটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এটা মানে কত গাড়ি আসলে তেলে আচ্ছা, চলে? এই হিসাব আছে তো। আপনাকে মানে আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা ইনফরমেশন দিচ্ছি আপনাকে, একেবারে মানে জ্বলন্ত তরতাজা ইনফরমেশন। আমি কালকে ডিবিসিতে টকশোতে, যখন লাইভ টকশোতে ছিলাম, ওই সময় একটা নিউজ আসলো ওই উপস্থাপিকা যিনি ছিলেন ওনার কাছে, কিন্তু আমি এটা জানতাম ঢোকার সময়, ঢোকার সময়। তো ওখানে আসলো যে আগামীকাল তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে রাত 10টার দিকে, ঠিক আছে? তো যখন অনুষ্ঠানটা, আমি তো ওই লাইভের মধ্যে বলতে পারতেছিলাম না এই কথাটা, তো যখন অনুষ্ঠানটা শেষ হলো, তো ওইখানে ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি ছিলেন, আর একজন ভাইয়ের মতো একজন জ্বালানি বিশেষজ্ঞ ছিলেন, নামটা ইসের ইআরজি এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন, উনিও ছিলেন, আমরা তিনজন। তো অনুষ্ঠানটা শেষ, লিফটের ভিতরে যখন গেলাম আমি খুব চিন্তিত হয়ে বললাম। তো আমার বললো, কী ব্যাপার, আপনি হঠাৎ চুপ হয়ে গেলেন? টক শোতে তো আপনি অনেক কথা বললেন। আমি বললাম সর্বনষ্ট হয়ে গেছে। কি? আমি বললাম, ওনাদেরকে কে বলছে একদিন আগে বলার জন্য যে কালকে দাম পুনর্নির্ধারণ করা হবে? কিছু কিছু টিভিতে তো একদম মানে বলেই দিছে, স্ক্রল আসতেছে একটার পর একটা। খবর কাগজে সকালে উঠে দেখলাম দাম পুনর্নির্ধারণ, কেউ কেউ কমেন্ট করতে এইবার দাম বাড়াবে। আজকের ঘটনা শোনেন। আজকে আমার পাম্পে যে লাইনটা হয়, আমার পাম্পে ওইখানে মৎস্যবনের পাশে, ওখান থেকে লাইনটা পুলিশ, যেহেতু ওখানে ভিভিআইপি রোড, পিএম যায়, মন্ত্রী যায়, সচিব যায়, বিচারপতিরা যায়, এই জন্য পুলিশের নির্দেশ অনুযায়ী আমার পাম্পের লাইনটা করা হয়েছে ওদিক দিয়ে, মৎস্যবনী দিয়ে, যে সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি দিয়ে গেছে ওই রাস্তায় সাধারণত যেদিন থেকে ক্রাইসিস শুরু হয়েছে ওই দিন থেকে এই পর্যন্ত ওই সেগুন বাগিচা পর্যন্তই লাইনটা গেছে মোটরসাইকেল এমন কার। আজকে আমি পাম্প খোলার আগে যখন যাই, আমি মনে করলাম যে আচ্ছা লাইনটা কোন মধ্যে আসে দেখে যাই। আমি গিয়ে দেখি প্রেস ক্লাব পর্যন্ত চলে গেছে ওই দিক থেকে। হ্যাঁ, এবং আজকে রাত্র 9টা পর্যন্ত ওইখান থেকে 10টা গাড়ি কমে নেই ভাই। সবার টেন্ডেন্সি তেলের দাম তো রাতে বাত আছে, যত পারি নিয়ে যাই, তো এইটা তো আপনাকে হিসাবের মধ্যে আনতে হবে রে ভাই। এখন এই যে আজকে যে, অর্থাৎ গতকাল যে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করার কথা ছিল, পুনর্নির্ধারণ যে হয়নি, জ্বালানির যে দাম সরকার বাড়ায়নি, এতে করে কি পেট্রোল পাম্প মালিকদের মন খারাপ? কেন যারা মজুদ করেছিল? আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। আপনি মজুদ ধরছেন না কেন? আপনি বারবার শুধু আমার দিকে তীর দিচ্ছেন। আপনি মজুদ আপনি ধরেন না কেন? কারণ আপনি তো তেলের কাস্টোডিয়ান, আপনিই তো তেল, না তেলের কাস্টোডিয়ান আমি না, সরবরাহ করছেন আপনি। আমি তেল কাস্টোডিয়ান, আপনি মাঝখানে আপনি কাস্টোডিয়ান, আপনি তেল প্রিজার্ভ করতে পারেন, আপনি ইচ্ছা হলে দিতে পারেন, ইচ্ছা হলে না দিতে পারেন, পেট্রোল পাম্প বন্ধ করে দিতে পারেন। আমি বলি হ্যাঁ, পাম্প বন্ধ করে দিতে পারি, এটা করতে পারি। করিয়েছি কি? করি তো নাই। আমাদের উপরে এত কেউ তো করছে না, ওই আপনাকে ওই যে বললাম, আবার ওই হিসাবে ভুল করছেন আপনি। আমাকে আপনি 10,000 লিটার দিয়েছেন আমার ওই 25-এর চাহিদা অনুযায়ী, যে ওই সময় যেটা আনছি, আপনি 10,000 লিটার দিয়েছেন, আমি মানলাম আপনার 26 10,000 লিটারের চাহিদা, তো আপনি দিচ্ছেন তো 10,000 লিটার, এটা তো প্রুফ আছে গভর্নমেন্টের কাছে। তাহলে আপনি 10,000 লিটার দিচ্ছেন, আপনি সকাল থেকে আমার এখানে ম্যাজিস্ট্রেট আসে একবার, ডিবি পুলিশ আসে একবার, এখন আমার ট্যাগ অফিসার দিচ্ছেন, উনি দেখতেছেন আমার এখানে কত তেল সেল হচ্ছে, ওনার বসে থেকে আমার তেল আনলোড করতেছেন, তো উনি কেন আমার জরিমানা করেন, জেল দেন না কেন? পাচ্ছে না তো, কারণ আপনি আমার 10,000 দিচ্ছেন, আমার ওই 10,000 চাহিদা ছিল বলেই 10,000 দিচ্ছেন। এখন তো আপনার চাহিদা 20-25,000 30,000 হয়ে গেছে, তা আপনি এটা আমাদের উপর দোষটা পাবেন কেন? আপনি 30,000 দেন, আর 30,000 দিলে তো আপনার দেশ শেষ, তেল শূন্য শেষ। সরকার আপ্রাণ চেষ্টা করতেছে, সরকারের যা স্টোরেজ ক্যাপাসিটি সেই অনুযায়ী গভর্নমেন্ট আপ্রাণ চেষ্টা করতেছে পারপাস সার্ভ করার জন্য, কিন্তু যিনারা এই পলিসি মেকিংয়ে বসে আছেন ওনাদের বাস্তব কোনো জ্ঞানই নাই, বাস্তবতার চিত্র সম্পর্কে ওনারা বিশ্বাসই করেন না। তা আসেন, আমি তো বললাম, আপনাকে অফার দিলাম, আপনি বলেন
পরশুদিন থেকে আমরা সমস্ত চাবি ফাটি যা আছে প্রত্যেক কনসার্ন জেলার ডিসির কাছে দিয়ে দেবো, আপনারা চালান। এই পরিস্থিতিটা তো এখন সবাইকে মিলেই তো উত্তর সবাইকে মিলে আপনি আমাকে পাবলিকের মুখোমুখি করে আমি তো আপনার সাথে থাকতে পারবি না, আপনি আমাকে তো পাবলিকের সামনে না, আপনার ঠেলে কাজই দিয়েছেন। তো public তা- function-ই তো না, আপনার। নো পাবলিক ফাংশন পারবে আমাকে মারবে, দিস ইজ মাই না, ডিউটি। মারবে না। তো আমরা সেটা আমরা আশা করি না। মার্চে মামলা হয়েছে শত শত, কি করছেন আপনি? আমরা তো বলছি না এটা গভর্নমেন্ট ফেলিউর, কিন্তু গভর্নমেন্টের কিছু কিছু পলিসি এবং কিছু কিছু মানুষের বক্তব্য, আপনি আমরা রেশনিং যেদিন উঠিয়ে দিলেন আর মন্ত্রীরা বলা শুরু করলো আপনি যা খুশি নিতে পারেন, কেন? তো যা খুশি তেলটা দেন না ভাই। এবং আমরা তো চাই না যে যা খুশি তেল ওনারা আমাদেরকে দিক, আমরা পাবলিককে দিই, কারণ আমাদের কাছে তো হিসাব আছে যে এই চাহিদা কোনো দিনই এই চাহিদা একটা নৈতিক চাহিদা নয়। জি, আমরা ডক্টর ইজাজ আপনার কাছে যাই যে আমাদের কৃষি এবং খাদ্যপণ্যের উপরে কি প্রভাব পড়তে পারে। এখনো পর্যন্ত কিন্তু সরকার এটাকে নিয়ন্ত্রণে রেখেছে। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেচের জন্য ডিজেল লাগে, হ্যাঁ। তো ডিজেলের এখনো আমি জানি না, এখনো তো সেচের সিজন আছে, ঠিক না? বড় না মাত্র এখন এখনো হচ্ছে তো। শেষই হয়নি, এই শুরু শেষ হয়নি তো। মাঝামাঝি মাঝামাঝিটা একটু বেশি, কারণ আমি তো জানি যে এপ্রিলের মাঝামাঝি বড়টা উঠে আসে। বেঁচে গেছে, কিছু বৃষ্টি হয়েছে না। হ্যাঁ, বৃষ্টি হয়েছে পিঠে, হ্যাঁ। তো সেচের নাহলে একটা দেখেন আছে। কি অবস্থা। তো আমি খুব বেশি দেখি নাই, কয়েকটা চ্যানেলে মাঝে মাঝে দেখেছি, কয়েকটা জায়গায় শুধু ওই সেচের ইয়ের জন্য ওরা আন্দোলন করছে, তারা ডিজেলটা পায় নাই। এটা আমি বলবো না যে এটা সবখানে ওই জিনিসটা হয়েছে। সবচেয়ে বড় যে আমাদের ভয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্টিলাইজার, সার এখন আমাদের বানাবার ক্যাপাসিটি আছে, কিন্তু এরকম ধরনের যখন সমস্যা হয়, যখনই কোনো সমস্যা হয় গ্যাস তেলের এগুলার, তখন সরকার যেটা করে যে এই সার কারখানাগুলো থেকে এই গ্যাসটা সরিয়ে ফেলে, তখন ওরা প্রডিউস করতে পারে না। যুক্তি হচ্ছে যে আমরা তো এটা ইম্পোর্ট করে আনতে পারবো, কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে সারের দাম বেড়ে গেছে এবং ওই ঠিক তেল যেরকম আসতে পারছে না, কারণ ঠিক তেল যেখান থেকে আসে সেখান থেকে সারও আসে, সারেরও ওই জায়গাটা যে প্রোডাকশনের হচ্ছে ওই মিডল ইস্ট, এবং ওইখানে পেট্রোকেমিক্যালও, ওইখানে যে প্লাস্টিক আমরা যেটা বলি প্লাস্টিকগুলো ওখান থেকে আসে। সো সবাই যেটা বলছে যে শুধু ভেবো না যে এটা তেলের ব্যাপারটা, শুধু এখানে সারের ব্যাপার, খাদ্যর ব্যাপার, সব কিছুরই এইটা আছে। সো আপনি যে প্রশ্নটা করলেন, এটা এখনও আমাদের ওই পর্যায়ে আসি নাই, বাট এটা ভবিষ্যতে এটা সাংঘাতিক একটা চাপ সৃষ্টি করতে পারে, এবং সরকারকে দেখা যেতে পারে যে তারা অনেক মূল্যে এই সার ইম্পোর্ট করতে হতে পারে। এটা খুব ভালোভাবে ব্যালেন্স করে সরকারকে এই কাজগুলো করতে হবে, যে আমাদের সার কারখানাগুলো যেন চলে সেটার একটা ব্যবস্থা রাখতে হবে। বাট ওইটা চালাতে গেলে ওখানে গ্যাস দিতে হবে, ওই গ্যাস দেওয়া মানে আমাদের কিছু লোডশেডিং বাড়বে, আর কিংবা আমাদের শিল্পে হবে। তো আমরা দেখেন একটা এনার্জি ক্রাইসিসের মধ্যেই ছিলাম, তার মধ্যে আবার এইটা, সো আমাদের এনার্জি ক্রাইসিস পড়ে গেছে। সো আমরা এরকম একটা সমস্যার টাইমের মধ্যে যাচ্ছি। এটা একটা বিশাল সমস্যা, এবং এই বছরটা সরকারের এনার্জির পয়েন্ট অফ ভিউ থেকে কাটাতে বেশ বেগ পেতে ভারত হবে। থেকে তো পাইপলাইনে আসলো। হ্যাঁ, ভারত থেকে আসছে। প্রথম দিকে যেটা হয়েছে যে আমাদের তো ভারতের সাথে রিলেশনশিপ মাঝে খারাপ ছিল, খুবই খারাপ ছিল, তখন তো ওরা কিছুই পাঠিয়ে নেয়। এখন এই সরকার আসার পরে কিছু কিছু হচ্ছে, কিন্তু দেখেন প্রথমে ওরা পাঠিয়েছে 5,000 টন, তারপরে পেয়েছে 7, তো 12,000 টন। 15,000 টন অলরেডি চলে হ্যাঁ, এসেছে। তো 15,000 টন হচ্ছে আমাদের একদিনের ডিজেলের একদিনের ডিমান্ড। তো এটা ভালো, এটা দেখতে মানে অপটিক্স যেটা বলি আমরা, অপটিক্সটা ভালো, কিন্তু মানে রিয়েল জিনিসটা এখন তাদের সাথে আরও বসে আরও আদায় করতে হবে। কিন্তু দেখেন তারাও তো সমস্যা, তা তাদেরও তো ওরকম ধরনের সারপ্লাস নাই, কিন্তু তাদেরকে পারমিশন দিয়েছে যে রাশিয়ান তেলটা তারা আনতে পারে, তো ওইটা এনে তারা শোধন করে তারপরে আমাদেরকে দিতে পারে, কিংবা আমরাও বলতে পারি রাশিয়াকে ঠিক আছে ইন্ডিয়াকে আমাদের ফরে দাও, ওইটা আমরা রিফাইন্ড হয়ে আমরা নিতে পারবো। সো ওরকম ধরনের একটা রিলেশনশিপ রাখতে পারবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা আমদানি নির্ভরতা কমাতে হবে, এবং যেইটার আমাদের আমদানি বেশি, যেটা খুব ক্রিটিক্যাল, সেটার আমাদের স্ট্র্যাটেজিক স্টক পাইল রিজার্ভ রাখতে হবে। আমি যেটা বলে আমরা একটু আমাদের নাজমুল হকের কাছে যাই। জনাব নাজমুল হক, আপনাদের একটা অংশ বলছে যে
তারা রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখার দাবি জানাইছে। মানে এটা কি মানে আতঙ্ক থেকে মানে বিভিন্ন জায়গায়? দেখুন, আমাদের শহরের যতগুলো পাম্প সারা বাংলাদেশে মেইন সিটিতে, ওগুলো এই টাইমেই সাধারণত বন্ধ হয় 8টার দিকে। কিছু কিছু পাম্প 9টার দিকে বন্ধ হয়। আর হাইওয়ের পেট্রোল পাম্প 24 আওয়ার্স চলে। তো ওনারা যারা এটা আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে করেছেন, ওনারা আমাদের অ্যাসোসিয়েশনে কেউ না। ওনাদের আজ থেকে প্রায় 22 বছর আগে ওনাদের অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করা হয়েছিল। ওনাদের বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের কোনো মিল নেই। সরকার এই ধরনের কোনো আইন যদি করে, তাহলে এক এক শহরের জন্য এক এক আইন করতে হবে। কাজে এইটা সম্ভব না, আমরা এটার সাথে একমত না। হ্যাঁ, একটা জিনিস করতে পারি আমরা, গভর্নমেন্টের কাছে আমরা যেটা আপিল করছি, যে আপনাদের একটা, যেমন কি আপনার যশোরের ডিসি মহোদয় আজকে একটা উনি সার্কুলার দিয়েছেন যে মোটরসাইকেলের তেল সকাল থেকে নিয়ে সন্ধ্যা 7টা, এরপর মোটরসাইকেল তেল বিক্রি হবে না। কারণ প্রবলেম তো মোটরসাইকেল উচ্ছৃঙ্খল। প্রবলেম এটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি অলরেডি তাকে ধন্যবাদ দিয়ে আমি চিঠি দিয়েছি। না, শুধু উচ্ছৃঙ্খল বললে হবে না। ধরেন একটা মোটরসাইকেলের যিনি চালক বা মালিক, একদম রোদের ভিতরে দাঁড়িয়ে থাকা, দীর্ঘক্ষণ অপেক্ষা করে, একজন যিনি গাড়ির জন্য তেল নেবেন বা জ্বালানি নেবেন, তিনি গাড়িতে বসতে পারেন, তার একটা মিনিমাম একটা বিশ্রাম নেওয়ার কিন্তু তার একটা সুযোগ আছে। যিনি মোটরসাইকেল নিয়ে, আমি আজকে ধরেন সেই মহাখালী থেকে একদম বিজয় সরণি মোড় পর্যন্ত দেখলাম যে যারা মোটরসাইকেলের ব্যবহারকারী তারা এই রোদের ভিতর দাঁড়িয়ে আছে। তাদের কথাটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এটা কিন্তু তার মৌলিক অধিকার তেল পাওয়া, সুতরাং তাকেও আমাদের সেইভাবেই কথা না, বলতে হবে। আমি কিন্তু ওনাদেরকে দোষারোপ করছি না, দোষারোপ না। আমি বলছি যে না, আমি আপনি দোষারোপ করছেন না, আমি না। দোষারোপ করছি না, এবং আমি এই ব্যাপারে মন্তব্য করব না। জি, জি। হ্যাঁ, কারণ রিয়েলিটি যেগুলো আছে, এগুলো আপনাদের যারা ক্যামেরা নিয়ে রিপোর্ট করেন, ওনাদেরকে দেখবেন ওনারা কি বলেন। বিষয়টা হয়েছে যে আমাদের যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলো আমরা সবসময় সরকারকে বলে আসতেছি। সাথে সাথে যখন ওনারা জিজ্ঞেস করেন যে আপনাদের পরামর্শ কী, সেটাও বলে আসছি। কিন্তু এই ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে 28 তারিখের থেকে এই পর্যন্ত মাত্র একবার ওনারা আমাদের সাথে বসছেন, 15ই মার্চ, যখন সমস্ত লেজে গোবর অবস্থা হয়ে গেছে তখন। তারপরে আর কোনোদিনও ডাকে নেই। এখন প্রশ্নটা হয়েছে, আমি আপনাকে একটা ইনফরমেশন দিই। আমরা যে খালি আরব দেশ হরমুজ বলছি, আমাদের যে ইম্পোর্ট, যেটা তেল এজাজ ভাই তো বললেন, আমাদের 68 লক্ষ টনের চাহিদা। তার মধ্যে আমরা 20% শুধু ক্রুড অয়েলটা আনি, এবং ওই ক্রুড অয়েলটাই আমিরাত এবং সৌদি থেকে আসে। তো আর বাকি সব তো ফিনিশ তেলটা আসে ম্যাক্সিমাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। তা আমার তো ওটার চিন্তা তো করার দরকার নেই ভাই। আমরা যে খালি হরমুজ শুরু করছি, আমার তেল কয়টা আসে হরমুজ দিয়ে? আমার ওই 20% নিলে বছরের শেষে দিয়ে আনবো। জি। এবং যেটাই সরকার করতেছে এখন, এই যতগুলো তেল যা আনলো সবগুলো কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আনছে ও চড়া দামে। এইগুলো তো গভর্নমেন্ট জানে উনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন। উনি করার চেষ্টা করতেছেন, ওনার চেষ্টায় কোনো ত্রুটি নাই। আপনি আজকে যে তেলের দামটা বৃদ্ধি করবে না, এটা পাবলিকে বিশ্বাসই করে না, কিন্তু আমরা জানতাম উনি এই পর্যায়ে তেলের দাম বাড়বে না। ভালো উদ্যোগ। হ্যাঁ, শুধু ভালো না, ওইটা কার জন্য করছে? জনস্বার্থে করছেন। জি। জনগণের তো এটা বুঝতে হবে যে সরকার তো চেষ্টা করতেছে। জনগণ যদি বিশ্বাসই না করে, যেমন আমরা দেখি মোটরসাইকেলেরা বা প্রাইভেট কাররা লাইনে দাঁড়িয়ে বলতেছে, আর সরকার সব মিথ্যা কথা বলতেছে। আমরা তো জানি সরকার সত্য বলছে না, মিথ্যা কথা বলে, আর আমি তো লোকের সত্য করতে পারি না। অ্যাকচুয়ালি যেটাই বলেন আর না বলেন, আমাদের সব কিছু চিন্তা করে কাজ করতে হবে। কিন্তু এমন কাজ করতে হবে যখন যেটা ক্রাইসিস সামনে একেবারে ইমার্জেন্সি এসে যায়, তখন ওইটার মধ্যে ফোকাস করেন আপনি। জি, তাই না? কিন্তু ওইটা করা হচ্ছে না। ডক্টর এজাজ, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আমরা কেন মানে আমদানি নির্ভর জ্বালানির দিকে আমরা ঝুঁকি, আমরা কেন টেকসই জ্বালানির দিকে আমরা যাই না? এটা খুবই ভালো প্রশ্ন, এবং এটা নিয়ে আমরা অনেক দিন ফাইট করছি। এবং আপনি তো জানেন যে এর আগের সরকার, আমি ইন্টারিম গভর্নমেন্ট বলছি, তার আগের সরকার আমাদেরকে কিভাবে এই আমদানির দিকে নিয়ে গেছে, স্পেশালি গ্যাসের ব্যাপারে, এলএনজি যেটা বলি। হ্যাঁ, আমাদের নিজস্ব গ্যাস আমাদের এক্সপ্লোরেশন করে আমাদেরকে আরও বেশি স্বনির্ভর হতে পারতাম, কিন্তু তারা এলএনজি ইম্পোর্টের কথা বলেছিল। এবং এই যেটা উনি বললেন যে এই হরমুজ প্রণালী থেকে, ওই জায়গা থেকেই কিন্তু আমাদের এই গ্যাসটা আসে, গ্যাসটা আমাদের ওইখান থেকেই আসে। তবে আরেকটা জিনিস বলা দরকার, যে সিঙ্গাপুরে কিন্তু নিজস্ব কিছুই নাই,
ওরাও কিন্তু আটকে আছে, তো ওরা রিফাইন করে আমাদেরকে দেয়, হ্যাঁ। তো ওদের কাছেও গ্যাস তেলটা আসতে হবে, তারপরে রিফাইন। ইন্ডিয়াও অনেক ইম্পোর্ট করতে হয়, ইন্ডিয়াও রিফাইনিং করে তারপরে আমাদের কাছে বিক্রি করে। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু তেল কখনোই ছিল না, তো তেল যদি আমাদের লাগে তাহলে আমাদেরকে এটা ইম্পোর্ট করতেই হবে, তেলের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি দেখেন চায়না যেরকম, হ্যাঁ, ওরা গত 3 বছরে ওরা 30% ইলেকট্রিক ভেহিকেল করে ফেলেছে, হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি করে ইয়েস, ফেলেছে। এবং ওইটা রিনিউয়েবল থেকে আসছে, এবং 30% করে, তার মানে আপনি সোজা অঙ্কেই তো বলতে পারেন যে এই করার আগে 30% তাদের বেশি তেল খরচা হতো, এখন কমিয়ে ফেলেছে। কেন কমিয়ে ফেলেছে? তারা তো বুঝতে পেরেছে যে তারা কীরকম নির্ভরশীল হয়ে যাচ্ছে এই ইয়ের উপরে, ইম্পোর্টেড অয়েল। তারা প্রচুর ইম্পোর্ট করতে হয় তাদেরকে মিডল ইস্ট থেকে, তোরা এটা 30% কমিয়ে ফেলেছে ইয়ে দিয়ে। এছাড়াও আমরা অন্যান্য জিনিসপত্র চিন্তা করতে পারি যে কিভাবে আমাদের যেরকম পাবলিক ট্রান্সপোর্ট যেটা আমরা বলি, হ্যাঁ, আমাদের ওই একটা মেট্রো রেল করেছি, হ্যাঁ, তো মেট্রো রেলে যত লোক টানছে, এটা যদি ওই মেট্রো রেল ইলেকট্রিসিটিতে চলছে, এই মেট্রো রেলের যদি না থাকতো তাহলে অতখানি আমরা হিসাব করতে পারি অতখানি তেল লাগতো। তা আমরা যদি ওরকম মানে দীর্ঘমেয়াদী চিন্তা না করি তাহলে আমাদের এরকম সমস্যা। আমরা কিন্তু জাস্ট আমাদের ইয়েটা সলিউশনটা কীরকম, আচ্ছা কত পেট্রোল লাগবে, কত ডিজেল লাগবে, তা কী হবে, সামনের বছর আমাদের এত ইম্পোর্ট করতে হবে, আচ্ছা, তারপরে এই চলছে। মাঝে কোনোবার আমরা যা চিন্তা করব যে আমলা হোক যেই হোক ওরা মিলে, আচ্ছা এটা তো অনেক বেড়ে যাচ্ছে, এটাকে এইভাবে বাড়ানো দরকার, আমরা কি অন্য কিছু করতে পারতাম, হ্যাঁ, ওই আলাপ আর হয় না। আমাদের অলওয়েজ যেটাকে বলে সাপ্লাই ড্রিভেন, হ্যাঁ, আমার লাগবে হচ্ছে 4 লক্ষ টন, হ্যাঁ, আমার এই সামনের বছর লাগবে 4,400,000 এরকম টন, তো ওইটা কিভাবে সাপ্লাই দিতে পারবো ওইটুকু তার চিন্তা। জি, জাস্ট সাপ্লাই আমরা ড্রিভেন, একদম শেষ পর্যায়ে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানেই আপনাকে শেষ ধন্যবাদ। করছি। দর্শক, জ্বালানি ব্যবহারের ব্যাপারে যদি আমরা সাশ্রয়ী হই, সংযমী হই, তাহলে এখন যে সংকট চলছে সম্মিলিতভাবে সবাই মিলে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারবো, এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।